সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছে। স্মার্ট স্টাডির পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের পর্ব পরিমিতি। আজ আমরা আলোচনা করব সাধারণ গণিত এসএসসি 2026-এর জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায় পরিমিতি, যেখান থেকে তোমাদের সিকিউ, এসকিউ এবং এমসিকিউ অনেক ভালো নম্বর থাকবে। তো আমি আজকের এই পর্বে তোমাদের পরিমিতির বেসিক যে সূত্রগুলো এবং বেসিক ধারণা নিয়ে আলোচনা করব। শুরু করা যাক। পরিমিতিকে এখানে তোমাদের 4টা অনুশীলনী আছে। 4টা অনুশীলনীর মধ্যে 16.1, 16.2, 16.3, 16.4 এই 4টা অনুশীলনীর 16.1-এর মধ্যে আছে ত্রিভুজ। এই অনুশীলনীর যত ম্যাথস আছে সবগুলি ত্রিভুজ নিয়ে। 16.2 এখানে চতুর্ভুজ নিয়ে আলোচনা করা আছে, চতুর্ভুজ। 16.3-এ আছে বৃত্ত এবং 16.4-এ আছে তোমার এখানে আছে আয়তাকার ঘনবস্তু, এখানে আছে ঘনক, আর এখানে আছে ব্যালন বা সিলিন্ডার। তো আমরা প্রথমে সূত্রগুলো নিয়ে আলোচনা করব। প্রথমে 16.1 নিয়ে আলোচনা করব। 16.1 হচ্ছে ত্রিভুজের যে সূত্রগুলো আছে আমরা এগুলো নিয়ে আলোচনা করব। ত্রিভুজ কি? ত্রিভুজ হচ্ছে 3টি বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলা হয়। আমরা সবাই জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি, মানে ত্রিভুজের 3টি কোণ যদি আমরা যোগ করি, এই 3টি কোণ যোগ করলে পাওয়া যাবে 2 সমকোণ, মানে 180 ডিগ্রি। আমরা এখন আলোচনা করব এই যে ত্রিভুজগুলো আছে এই ত্রিভুজগুলোর ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করা যায়। প্রথমে আমরা আলোচনা করব সমকোণী ত্রিভুজ। এটা শুধু সমকোণী না, যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে, সমকোণী ত্রিভুজ এবং যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে আমরা এই সূত্র অ্যাপ্লাই করতে পারি। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্র হচ্ছে হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। সমকোণী ত্রিভুজ কি? যে ত্রিভুজের একটি কোণ সমকোণ তাকে সমকোণী ত্রিভুজ বলা হয়। সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুর নাম হচ্ছে অতিভুজ, এবং অপর বাহু একটি হচ্ছে লম্ব এবং অপরটি ভূমি এবং লম্বকে বলা হয় উচ্চতা। 2 নম্বর হচ্ছে সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। সমবাহু ত্রিভুজ মানে যে ত্রিভুজের 3টি বাহুই সমান তাকে সমবাহু ত্রিভুজ বলা হয়। সমবাহু ত্রিভুজ মানে হচ্ছে যে ত্রিভুজের 3টি বাহুই সমান তাকে সমবাহু ত্রিভুজ বলা হয়। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে √3/4 a², যেখানে a হচ্ছে সমান বাহুর দৈর্ঘ্য a। এরপরে আছে সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে b/4 √4a² - b²। সমদ্বিবাহু ত্রিভুজ মানে হচ্ছে যে ত্রিভুজের 2টি বাহু সমান, এটি হচ্ছে একটি সমদ্বিবাহু ত্রিভুজ। সমান বাহু দুটিকে a দিয়ে প্রকাশ করা হয় এবং ভূমিকে b দ্বারা প্রকাশ করা হয়। 4 নম্বর হচ্ছে বিষমবাহু ত্রিভুজ। বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান √s × s - a, s - b, s - c, যেখানে s অর্ধ পরিসীমা, s হচ্ছে অর্ধ পরিসীমা, এবং a, b ও c এগুলো হচ্ছে 3টি বাহু। a, b, c হচ্ছে 3টি বাহু এবং s হচ্ছে অর্ধ পরিসীমা। এরপরে রয়েছে যদি ত্রিভুজের 2টি বাহু ও তাদের অন্তর্ভুক্ত কোণ থাকলে ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ab sin থিটা। ab হচ্ছে বাহুদ্বয় এবং থিটা হচ্ছে অন্তর্ভুক্ত কোণ।
যদি এটা একটা ত্রিভুজ হয়, এই কোণের মান যদি থিটা হয়, এটা বি হয়, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করবো আমরা এই সূত্র দিয়ে। এবং বিষমবাহু ত্রিভুজ হচ্ছে যে যার তিনটি বাহুই অসমান, তাহলে এটাই হচ্ছে একটা বিষমবাহু ত্রিভুজ যার তিনটি বাহুই অসমান, এবিসি, তিনটি বাহু অসমান। এবং এখানে আরো গুরুত্বপূর্ণ একটা সূত্র আমরা সবাই, এবং এটা আমাদের খুব বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে কোনো ত্রিভুজের ক্ষেত্রেও কিন্তু আমরা এই হার গুণন ভূমি গুণন উচ্চতা এই সূত্রটা প্রয়োগ করতে পারবো যদি সেই ত্রিভুজের ভূমি এবং উচ্চতা দেওয়া থাকে। এবং এখানে আমাদের আরো একটি গুরুত্বপূর্ণ সূত্র বা যেটা আমরা লিখি নাই এখানে, সেটা হচ্ছে পরিসীমা কোনো ত্রিভুজের, সেটা যে কোনো ত্রিভুজ হোক না কেন। আমরা জানি বাহুভেদে ত্রিভুজ 3 প্রকার এবং কোণ ভেদে ত্রিভুজ 3 প্রকার। বাহুভেদে 3 প্রকার ত্রিভুজ হচ্ছে সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ এবং বিষমবাহু ত্রিভুজ। এবং কোণ ভেদে 3 প্রকার ত্রিভুজ হচ্ছে সমকোণী ত্রিভুজ, সূক্ষ্মকোণী ত্রিভুজ, স্থূলকোণী ত্রিভুজ। তো পরিসীমা, ত্রিভুজের পরিসীমা মানে হচ্ছে 3টি বাহুর যোগফল, 3টি বাহুর সমষ্টি, এটা হচ্ছে পরিসীমা। আর অর্ধ পরিসীমা মানে অর্ধেক, অর্ধ মানে হচ্ছে অর্ধেক, পরিসীমার অর্ধেক। অর্থাৎ পরিসীমাকে 2 দিয়ে যদি আমরা ভাগ করি, অর্থাৎ পরিসীমা বাই 2, পরিসীমা বাই 2। আমরা জানি পরিসীমা মানে 3টি বাহুর যোগফল, তাহলে এখানে পরিসীমাকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে আমরা পেয়ে যাব অর্ধ পরিসীমা। এই ছিল 16.1 এর বিস্তারিত সূত্র। এরপরে আমরা আলোচনা করব 16.2। 16.2 হচ্ছে চতুর্ভুজ। চতুর্ভুজ কি? 4টি বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে চতুর্ভুজ বলা হয়। এখানে 5টা চতুর্ভুজের কথা বলা আছে। 1 নম্বর হচ্ছে আয়তক্ষেত্র। আয়তক্ষেত্র, আমি যে বোর্ডে লেখালেখি করছি এই বোর্ডটিও একটি আয়তক্ষেত্র। আয়তক্ষেত্র হচ্ছে এমন একটি চতুর্ভুজ যার বিপরীত বাহুগুলা পরস্পর সমান এবং কোণগুলো সমকোণী, তাকে আয়তক্ষেত্র বলা হয়। তাহলে আয়তক্ষেত্রের এখানে 3টা সূত্র আছে। এটা হচ্ছে ক্ষেত্রফল, আরেকটা হচ্ছে কর্ণ, আরেকটা হচ্ছে পরিসীমা। তাহলে আমরা যদি আয়তক্ষেত্রের চিত্র অঙ্কন করি, এটা হচ্ছে আয়তক্ষেত্র, এই বাহু সমান, এই বাহু আর এই বাহু সমান, তাহলে এটাকে আয়তক্ষেত্র বলা হয়। এবং কোণগুলো সমকোণ, এই কোণগুলো সবগুলোই সমকোণ, এটাই হচ্ছে একটি আয়তক্ষেত্র। এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যদি আমরা বের করি, দৈর্ঘ্য যদি এ হয়, প্রস্থ যদি বি হয়, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে এ গুণন বি। আয়তক্ষেত্রের কর্ণ, কর্ণ হচ্ছে কোনো চতুর্ভুজের একটি কৌণিক বিন্দু থেকে অপর বিপরীত আরেকটি কৌণিক বিন্দু পর্যন্ত যদি একটি রেখা টানা যায় তাহলে এটিকে বলা হয় কর্ণ। এটিকে আমরা ডি দিয়ে প্রকাশ করি। কর্ণ ডি ইকুয়াল রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। পরিসীমা, পরিসীমাকে এস দ্বারা প্রকাশ করা হয়। পরিসীমা 2 ইন্টু এ প্লাস বি, অর্থাৎ আয়তক্ষেত্রের পরিসীমা হচ্ছে 2 গুণন দৈর্ঘ্য যোগ প্রস্থ, যেখানে এ হচ্ছে দৈর্ঘ্য এবং বি হচ্ছে প্রস্থ। এ দৈর্ঘ্য এবং বি প্রস্থ, এই হচ্ছে আয়তক্ষেত্রের সূত্র। আমরা জানি আয়তক্ষেত্রটাকে যদি সমকোণ বাদ দেওয়া যায় তাহলে পাওয়া যায় সামান্তরিক। সামান্তরিকের ক্ষেত্রফল বের করার সূত্র হচ্ছে 2টা। সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র 2টা, একটা হচ্ছে বিএইচ, একটা হচ্ছে ডিএইচ। বি কি এবং ডি কি? বি হচ্ছে এটি যদি একটি সামান্তরিক হয়, এই যে সামান্তরিক, এই সামান্তরিকের ভূমি হচ্ছে বি এবং এর উচ্চতা যদি এইচ হয়, এই যে এটি এইচ, তাহলে এই সামান্তরিকের ক্ষেত্রফল হচ্ছে বিএইচ। এবং যদি এটি আরেকটি সামান্তরিক, এটি একটি সামান্তরিক নেই, এবং এখানে যদি এর কর্ণ এটা হয় এবং এইটার উপরে যদি একটা লম্ব এইচ হয় তাহলে এই যে ডি, তাহলে এর ক্ষেত্রফলের সূত্র হচ্ছে ডিএইচ। তাহলে এখানে বি হচ্ছে ভূমি আর ডি হচ্ছে কর্ণ আর এইচ হচ্ছে উচ্চতা বা লম্ব। ওই যে কৌণিক বিন্দু থেকে
কর্ণের উপর অঙ্কিত লম্ব, কৌণিক বিন্দু থেকে কর্ণের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য হচ্ছে h। এরপরে আমরা আলোচনা করব আয়ত গেল সামান্তরিক, এবং এখানে আছে বর্গ, বর্গের পরে আমরা আলোচনা করব রম্বস। তাহলে এগুলোর মধ্যে একটু মিল আছে। বর্গ, বর্গ হচ্ছে এমন একটি চতুর্ভুজ যার বর্গক্ষেত্র, যার চারটি বাহুই সমান এবং কোণগুলো সমকোণ। বর্গ, বর্গের ক্ষেত্রফল আমরা যদি বের করি, বর্গের ক্ষেত্রফল সমান সমান হচ্ছে a স্কয়ার। বর্গের কর্ণ, বর্গের কর্ণ d ইকুয়াল √2 ইন্টু a, এবং বর্গের পরিসীমা, বর্গের পরিসীমা হচ্ছে s ইকুয়াল 4 ইন্টু a, যেখানে a হচ্ছে বাহু। তাহলে বর্গ হচ্ছে এমন একটি চতুর্ভুজ যে আমি যদি আঁকাই, চারটা বাহুই যদি সমান করে দেই, a b এগুলো হচ্ছে a, অর্থাৎ এখানে সমান যদিও মনে হচ্ছে না যে এটা চারটা বাহুই সমান, এটা একটা বর্গ যার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান এবং কোণগুলো সমকোণ। যে চতুর্ভুজের চারটি কোণ সমকোণ এবং চারটি বাহু সমান তাকে বলা হয় বর্গ। বর্গের ক্ষেত্রফল হচ্ছে বাহুর দৈর্ঘ্যের উপর স্কয়ার, বর্গের কর্ণ d ইকুয়াল √2 ইন্টু a, বর্গের পরিসীমা s ইকুয়াল 4a, যেখানে a হচ্ছে বর্গের বাহুর দৈর্ঘ্য। বর্গের পরে আছে রম্বস। বর্গের পরে এখানে আমরা আলোচনা করব রম্বস নিয়ে। রম্বস কি? রম্বস হচ্ছে এমন একটি চতুর্ভুজ যে চতুর্ভুজের চারটি বাহু সমান কিন্তু কোণগুলো সমকোণ নয়। বাহু চারটি সমান কিন্তু কোণগুলো সমকোণ নয়। রম্বসের ক্ষেত্রফল, রম্বসের ক্ষেত্রফল, রম্বসের ক্ষেত্রফল হচ্ছে হাফ d1 d2, যেখানে d1 d2 হচ্ছে কর্ণদ্বয়। রম্বসের কর্ণদ্বয় হচ্ছে d1 d2। এরপরে আমরা যদি আলোচনা করি ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়াম, ট্রাপিজিয়ামের এটারও শুধু ক্ষেত্রফল আমরা আলোচনা করব। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হচ্ছে h ইন্টু a প্লাস b ডিভাইডেড বাই 2। এখানে h a b এগুলো কি জিনিস? ট্রাপিজিয়াম হচ্ছে এমন একটি চতুর্ভুজ যে চতুর্ভুজের এক জোড়া বাহু সমান্তরাল, একে ট্রাপিজিয়াম বলা হয়। যেখানে আমরা এটাকে যদি a বলি, এটা b, এটা এক জোড়া সমান্তরাল বাহু a আর b। ট্রাপিজিয়ামের উচ্চতা এই যে এটা হচ্ছে h। তাহলে a এবং b, a b হচ্ছে এক জোড়া সমান্তরাল বাহু, এক জোড়া সমান্তরাল বাহু, এবং h হচ্ছে ট্রাপিজিয়ামের উচ্চতা। h হচ্ছে ট্রাপিজিয়ামের উচ্চতা। তো এখানে আমাদের আরো দুটো জিনিস শিখতে হবে, যেটা হচ্ছে আমরা এই জিনিসটা মাথায় রাখবো। রম্বসের কর্ণদ্বয়, রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, সমদ্বিখণ্ডিত করে। এবং আরেকটা জিনিস হচ্ছে আয়তের কর্ণদ্বয়, দুঃখিত এটা আয়ত হবে না, এটা হচ্ছে সামান্তরিক। সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, সমদ্বিখণ্ডিত। এই জিনিসটা আমাদের অঙ্কের ক্ষেত্রে কাজে লাগে, এমসিকিউ এর ক্ষেত্রেও কাজে লাগে। রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ এটি যদি রম্বস হয়, এর যে কর্ণ d1 এবং d2, এই d1 এবং d2 কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। এবং সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। এই ছিল 16.2 সূত্রসমূহ। এরপরে আমরা আলোচনা করব 16.3। 16.3 আমাদের রয়েছে বৃত্ত। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের আরও ক্লাস পেতে আমাদের আমাদের চ্যানেলের সাথেই থাকো এবং সাবস্ক্রাইব করে আমাদের পরবর্তী নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইবের বাটনে চাপ দাও। 16.3 আলোচনা করবো আমরা এবারে। 16.3 হচ্ছে বৃত্ত।
বৃত্ত। এখানে আমরা এখানকার যে সূত্রগুলো আছে আমাদের সবগুলোই পূর্ব পরিচিত। এখানে দুইটা নতুন সূত্র আছে, শুধু একটা হচ্ছে বৃত্তাংশের দৈর্ঘ্য আর একটা হচ্ছে বৃত্তকলার ক্ষেত্রফল। তাহলে এটা হচ্ছে বৃত্ত, কোন একটা বিন্দু থেকে সম দূরত্বে সকল বিন্দু অবস্থিত, এটাই হচ্ছে বৃত্ত। এখান থেকে এই পর্যন্ত এটাকে বলা হয় বৃত্তের ব্যাসার্ধ। আমরা যদি বৃত্তের ব্যাস লিখি, বৃত্তের ব্যাস হচ্ছে 2r, ব্যাসার্ধ আর বৃত্তের ক্ষেত্রফল πr², বৃত্তের পরিসীমা বা পরিধি 2πr। এই সূত্রগুলো আমাদের পূর্ব পরিচিত। নতুন করে আমাদের এখানে দুটি সূত্র অ্যাড হবে, একটি হচ্ছে বৃত্তকলার ক্ষেত্রফল আর একটি হচ্ছে বৃত্তাংশের দৈর্ঘ্য। তো বৃত্তাংশ কি? কোনো বৃত্তের এই ব্যাসার্ধ থেকে এই পর্যন্ত এই যে অংশটা, এটা হচ্ছে পুরাটা, এটা হচ্ছে বৃত্তকলা, এবং এখান থেকে এই পর্যন্ত এটাকে বলা হয় দৈর্ঘ্য। এটা যদি এস হয়, অন্তর্ভুক্ত কোণ যদি থিটা হয়, তাহলে বৃত্তাংশের দৈর্ঘ্য, বৃত্তাংশের দৈর্ঘ্য S = πr/θ/180°। এটা হচ্ছে বৃত্তাংশের দৈর্ঘ্য। এবং আমরা যদি এখান থেকে বৃত্তকলার ক্ষেত্রফল বের করি, বৃত্তকলার ক্ষেত্রফল πr²θ/360°। এটা হচ্ছে বৃত্তকলার ক্ষেত্রফল এবং এটা হচ্ছে বৃত্তাংশের দৈর্ঘ্য। এই ছিল বৃত্ত। বৃত্ত খুবই সহজ, এখানে 4টা অনুশীলনী এবং এখানকার অঙ্কগুলো অনেক সহজ আসে। এই জন্য আমাদের অবশ্যই উচিত, যারা ত্রিকোণমিতি যাদের কাছে একটু কঠিন মনে হয়, অবশ্যই এটা থেকে অ্যান্সার করা উচিত। এবার আমরা আলোচনা করব 16.4, যেখানে আলোচনা করা আছে ঘনবস্তু, ঘনক, একটা হচ্ছে ব্যালুন বা সিলিন্ডার। আমরা এবার আলোচনা করব 16.4 নিয়ে। প্রথমে আলোচনা করব আয়তাকার ঘনবস্তু। আয়তাকার ঘনবস্তু, এই আয়তাকার ঘনবস্তুর 3টা সূত্র আছে। এটা হচ্ছে ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল, আরেকটি হচ্ছে কর্ণ, আর আরেকটি হচ্ছে আয়তন। তাহলে আমরা এই 3টা সূত্র যদি আলোচনা করি, আয়তাকার ঘনবস্তু সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে 2 × AB + BC + CA। কর্ণ হচ্ছে D = √a² + b² + c², এবং আয়তন হচ্ছে ABC, যেখানে A হচ্ছে দৈর্ঘ্য, B হচ্ছে প্রস্থ এবং C হচ্ছে উচ্চতা। তাহলে আমরা দেখি আয়তাকার ঘনবস্তু কি জিনিস। আমার হাতে তোমরা দেখতে পাচ্ছ একটি বই। এই বইয়ের 6টি তল আছে। এখানে 1, 2, 3, 4, 5, 6। যেহেতু এই বইয়ের মধ্যে 6টি তল আমরা দেখতে পাচ্ছি, এই 6টি তল থাকার কারণে 1, 2, 3, 4, 5, 6। এবং তোমরা লক্ষ্য করে দেখবে প্রতিটি তল এক একটি আয়তক্ষেত্র। এই যে এই তলটি একটি আয়ত, তাহলে এটি একটি আয়তাকার ঘনবস্তুর উদাহরণ হতে পারে। তাহলে আয়তাকার ঘনবস্তু হচ্ছে যার 6টি তল আছে। কয়টি তল? 6টি তল। প্রত্যেকটা তল এক একটি আয়তক্ষেত্র। এই জন্য আয়তাকার ঘনবস্তুর যে ক্ষেত্রফলের সূত্র এখানে বলা আছে 2 × AB + BC + CA, অর্থাৎ AB যে আয়ত 3টা মানে 2টা করে পৃষ্ঠ, এই জন্য 2 + 2 + 2 অর্থাৎ 3 × 6টা তল। কর্ণ D = হচ্ছে √a² + b² + c² এবং আয়তন হচ্ছে ABC। এরপরে আছে ঘনক। ঘনকের হচ্ছে 3টি ক্ষেত্রফল
কর্ণ আর আয়তন। তো ঘনকের ক্ষেত্রফল কি? ঘনকের ক্ষেত্রফল হচ্ছে 6a²। যেহেতু ঘনক হচ্ছে আয়তের যেমন 6টা তল সমান নয়, ঘনকের 6টা তল সমান, অর্থাৎ প্রত্যেকটা তল এক একটি বর্গক্ষেত্র। ঘনকের 6টি তল, এই জন্য 6a²। আমরা জানি বর্গের ক্ষেত্রফল a², এই জন্য 6টা তল 6a²। কর্ণ হচ্ছে √3 × a, এটি হচ্ছে ঘনবস্তুর কর্ণ। এবং আয়তন হচ্ছে a³, এখানে এ হচ্ছে বাহু। এবং এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই তিনটাই গুরুত্বপূর্ণ, তার মধ্যে এটা একটু বেশি গুরুত্বপূর্ণ, যেখান থেকে অনেক বেশি পরিমাণে সৃজনশীল আসে পরীক্ষায়, যে ব্যালন বা সিলিন্ডার। তো এই ব্যালন বা সিলিন্ডারের এখানে 4টি সূত্র রয়েছে। হচ্ছে ভূমির ক্ষেত্রফল, আরেকটি হচ্ছে বক্র পৃষ্ঠের ক্ষেত্রফল, বা বক্রতলের ক্ষেত্রফল, আরেকটি হচ্ছে সমগ্র তল বা পৃষ্ঠতল, সমগ্র তলের ক্ষেত্রফল, আরেকটি হচ্ছে আয়তন। তাহলে 16.4 মোট 10টি সূত্র রয়েছে আয়তন। তাহলে আমরা শুরুতে একটু দেখে নেই ব্যালন বা সিলিন্ডার কি। এটি হচ্ছে একটি ব্যালন বা সিলিন্ডার। এই ব্যালন তৈরি করতে আমার এখানে একটি আয়ত এবং উপরে একটি বৃত্ত, নিচে একটি বৃত্ত। তাহলে আমরা দেখতে পাচ্ছি বৃত্তের ক্ষেত্রফল এইটুকু যদি আর হয়, তাহলে এটার ক্ষেত্রফল হচ্ছে πr², এটার ক্ষেত্রফল হচ্ছে πr²। তাহলে দুইটি বৃত্ত, তাহলে 2টা πr²। যেহেতু ভূমির ক্ষেত্রফল বলছে, ভূমিতে আছে বৃত্ত, তাহলে বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে πr²। এরপর হচ্ছে বক্রপৃষ্ঠ মানে ওই পৃষ্ঠটাকে যদি আমি বাঁকাই, অর্থাৎ যেমন এই বইয়ের এই পৃষ্ঠটা, এটাকে যদি এভাবে আমি বাঁকাই, তাহলে বাঁকানোর ফলে এই যে পৃষ্ঠটা তৈরি হলো, এটাই হচ্ছে বক্রপৃষ্ঠ। তাহলে বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল হচ্ছে 2πr × h, এটা হচ্ছে বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল। এরপর যদি বলা হয় সমগ্র তল বলতে এখানে সম্পূর্ণটাকে বোঝানো হচ্ছে, অর্থাৎ উপরে একটা বৃত্ত, নিচে একটা বৃত্ত, মাঝখানে একটা আয়ত, অর্থাৎ বক্রতলটি। তাহলে আমি এই সূত্রটা ভেঙে দেখাই, যে এখানে πr² আমরা লিখতে পারি πr² প্লাস πr² প্লাস 2πrh, অর্থাৎ 3টা এবার একসাথে যোগ করে দিলে অ্যান্সার চলে আসবে। তো এখানে দেখাই দিই, দেখো যে πr² আর πr², তাহলে 2টা πr² প্লাস 2πrh, তাহলে 2πr এখানে কমন যায়, 2πr কমন নিলে হয় আর প্লাস h। মূলত আমরা এখানে ডিরেক্টলি সময় এটা অ্যাপ্লাই না করে এটা অ্যাপ্লাই করি, যে 2πr × r প্লাস h। আমরা এটা যদি কোনো কারণে ভুলে যাই, তাহলে এভাবে বের করে নিব ভাঙায়। আয়তন, এটার আয়তনের সূত্র হচ্ছে πr² × h, অর্থাৎ ভূমিতে আছে বৃত্ত আর এটা উচ্চতা হচ্ছে h, তাহলে এর আয়তন হচ্ছে πr²h। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আমরা পরবর্তী ক্লাসে আমাদের 16 অধ্যায়ের বিস্তারিত আলোচনা নিয়ে আসবো। আল্লাহ হাফিজ।